স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নতুন মেয়র নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন নিউ ইয়র্ক সিটির ভোটাররা। ভোট গ্রহণ চলবে স্থানীয় সময় মঙ্গলবার রাত 9টা পর্যন্ত। বাংলাদেশ সময় বুধবার সকাল 8টা পর্যন্ত ভোটাররা তাদের রায় দিতে পারবেন। নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির হয়ে লড়ছেন জোহরান মামদানি। তার অপর দুই প্রতিদ্বন্দ্বী হলেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কোমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়া। বিশ্বের রাজধানী খ্যাত এই সিটির মেয়র নির্বাচনের রেকর্ড সংখ্যক 7 লাখেরও বেশি আগাম ভোট পড়েছে। অন্যদিকে নিউ ইয়র্ক ছাড়াও নিউ জার্সি এবং ভার্জিনিয়া স্টেটে গভর্নর নির্বাচনের ভোট চলছে। দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আরিফ, নতুন মেয়র বেছে নিতে ভোটাররা তো তাদের রায় দিচ্ছেন। ভোট কেন্দ্রগুলোতে অভিবাসী বাংলাদেশিদের উপস্থিতি কেমন দেখছেন, আর তাদের প্রতিক্রিয়া কি? অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন, আমি একটি একটি করে দর্শকদের জানানোর চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশিদের যে উপস্থিতি আমি লক্ষ্য করেছি এবং অতীতে যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশিরা এবার ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন এবং বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছেন এবং বাংলাদেশিদের একটা সত্যিকার অর্থে পুরো অংশই চাচ্ছে জোহরান মামদানি ক্ষমতায় আসুক এবং মেয়র হিসেবে দায়িত্ব পালন করুক। এর জন্য অনেকগুলো কারণ রয়েছে। প্রথম হচ্ছে অভিবাসীদের ব্যাপারে এরই মধ্যে উনি অনেকগুলো পদক্ষেপের কথা বলেছেন। আপনি জানেন যে 46,000 প্রায় বাংলাদেশি ফুড স্ট্যাম্প সুবিধা পেয়ে থাকে। তো তাদের সুবিধা অর্ধেক হয়েছে। যে মান্থলি যে ফুড তারা পেত, এটা কিন্তু অলরেডি ডোনাল্ড ট্রাম্প এসে সেই খাবার যে প্রদানটা ফুড স্ট্যাম্পের সেটা অর্ধেক করে দিয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার ক্ষেত্রে জোহরান মামদানি কিন্তু অনেক কিছু অভিবাসীদের করেছেন। নাগরিক জীবনের যে সুযোগ সুবিধার কথা, বাসস্থানের জন্য অর্থাৎ বাড়ি ভাড়াকে সীমিত পরিসরে নিয়ে আসা, এছাড়া যানবাহনকে ফ্রি করে দেওয়া। আপনাকে একটি কথা স্পষ্ট ভাবে বলে রাখি যে রিপাবলিকান প্রার্থী যে কার্টিস, এরই মধ্যে কিন্তু জনগণ বুঝে নিয়েছে যে সে আর মেয়র হচ্ছে না, কারণ ডোনাল্ড ট্রাম্প শেষ মুহূর্তে রাজনীতির মার প্যাচে উনি কিন্তু অ্যান্ড্রু কুমোকে সমর্থন দিয়ে ফেলেছেন। অর্থাৎ এর আগে কখনো যুক্তরাষ্ট্রে কিন্তু এরকম ঘটনা ঘটেনি যে নিজ দলের একজন প্রার্থীকে উনি সমর্থন বাদ দিয়ে অ্যান্ড্রু কুমোকে সমর্থন দিয়েছেন। এটা কিন্তু একটা বড় ধরনের মারপ্যাচ, কারণ এর আগে কখনো এরকম হয়নি। কিন্তু উনি হয়তো বুঝতে পারছেন যে ডেমোক্রেটই আবার নিউ ইয়র্কে মেয়র হিসেবে আসবেন, সেটা অ্যান্ড্রু কুমো হতে পারে কিংবা জোহরান মামদানি হতে পারে। তো এই মারপ্যাচে কিন্তু লাস্ট মুহূর্তে উনি আরেকটা কথা বলেছেন, যদি কোনো কারণে জোহরান মামদানিকে নিউ ইয়র্কবাসী মেয়র হিসেবে সামনে নিয়ে আসে, সেক্ষেত্রে অনেক ধরনের সুযোগ সুবিধা কিন্তু কমে যাবে এবং বিভিন্ন ধরনের তহবিল এটাও কমে আসবে। তো এই থ্রেডে এই ধরনের প্রভাব কিন্তু অলরেডি পড়েছে। আর সত্যিকার অর্থে 5.3 মিলিয়ন যে ভোটার রয়েছে এর মধ্যে কিন্তু 14% ভোট পড়ে গেছে। তো আজকে রাত 9টা পর্যন্ত ভোট চলবে এবং তারপরে 4 ঘন্টার মধ্যে কে হবে নিউ ইয়র্কের মেয়র, এদিকে কিন্তু সবাই তাকিয়ে আছে। তো যে জরিপগুলো সবসময় হয়ে থাকে নিউ ইয়র্কের মেয়র বলেন, প্রেসিডেন্ট ইলেকশনে বলেন, যে কোনো ক্ষেত্রেই সেই জরিপগুলোর ফলাফল কিন্তু সবসময় একিউরেট হয় না। যার কারণে এই জরিপগুলোকে এক ধরনের সাইকোলজিক্যাল গেম হিসাবে মনে করছে যারা ইন্টেলেকচুয়াল বিশ্লেষক, অর্থাৎ যারা যেসব ভোটার এই সমস্ত জরিপে প্রভাবিত হয় তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের প্রভাব থাকে। অর্থাৎ জোহরান মামদানিকে বলা হচ্ছে কখনো কোনো ক্ষেত্রে জরিপে এগিয়ে আছে, আবার অ্যান্ড্রু কুমোকেও বলা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে আছে। তো এই দুইজনের মধ্যেই আসলে এখন মেয়র নির্বাচন হবে এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা, কারণ ডোনাল্ড ট্রাম্প যেহেতু তার নিজের প্রার্থী রিপাবলিকান প্রার্থীর উপর সমর্থন হারিয়ে দিয়েছেন, অর্থাৎ তার। আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। বাংলাদেশি কমিউনিটির ভোটই পারে প্রথমবার নিউ ইয়র্কে মুসলিম মেয়র নির্বাচন করতে, এমন মন্তব্য করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। এ লক্ষ্যে বাংলাদেশি আন্টিদের পাশাপাশি আঙ্কেলদেরও সহযোগিতা চান তিনি। এদিকে অভিবাসীদের সুরক্ষা এবং নিউ ইয়র্কে জীবনমান সহজ করতে 34 বছর বয়সী মামদানিকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরাও।
সাম্প্রতিক ইতিহাসে নিউ ইয়র্ক সিটি নির্বাচন ঘিরে এত উত্তেজনা কখনো দেখা যায়নি, বিশেষ করে অভিবাসী বাংলাদেশিদের মধ্যে। কারণ একটাই, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি জোহরান মামদানি, যিনি শহরটিতে প্রথম মুসলিম, সর্বকনিষ্ঠ এবং দক্ষিণ এশীয় মেয়র নির্বাচিত হওয়ার পথে। এমন বার্তা এসেছে সর্বশেষ জরিপেও। এক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান খোদ জোহরান মামদানি। To make history, to elect the first Muslim mayor in New York City's history. Inshallah. ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কের আদিবাসিন্দা, স্বাভাবিকভাবেই তিনি কোনোভাবেই চান না তার কট্টর সমালোচক এই শহরের মেয়র নির্বাচিত হোক। তাই তো প্রকাশ্যে মামদানিকে ভয়ঙ্কর আখ্যা দিয়ে তাকে বয়কটের জন্য নিউ ইয়র্কবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকির পরও মামদানি ইস্যুতে একাত্তা অভিবাসী বাংলাদেশিরা। মামদানি মেয়র হলে তা মার্কিন রাজনীতিতে প্রজন্মগত ও নীতিগত পরিবর্তনের সূচনা করবে বলে মনে করেন নিউ ইয়র্কের বাংলাদেশি ব্যবসায়ীরা। অভিবাসীরা বলছেন, দক্ষিণ এশীয় বংশোদ্ভূত একজন তরুণ মুসলিমের আমেরিকার মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ বাংলাদেশি কমিউনিটির মানুষের জন্য গর্বের বিষয়। তিনি নির্বাচিত হলে অভিবাসীদের কণ্ঠস্বর আরো জোরালো হবে এবং তাদের সমস্যাগুলো নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্ব পাবে বলেও মনে করেন বাংলাদেশিরা। আসমা তুলি, নিউজ 24। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়া। তাদের মধ্য থেকে ভোটাররা বেছে নেবেন শহরটির নয়া মেয়র। নিউ ইয়র্কে এবারের মেয়র নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী জোহরান মামদানি। প্রাথমিক নির্বাচনে মামদানির বিপুল জয়ের পর থেকেই এই ডেমোক্রেটিক সমাজতান্ত্রিক প্রার্থী শক্ত অবস্থানে আছেন। শেষ মুহূর্তেও যেন তা আরো দৃঢ় হয়েছে। বিভিন্ন জরিপে এমন চিত্রই উঠে এসেছে। বিশ্বের রাজধানী খ্যাত এই নিউ ইয়র্কে প্রথমবার মার্কিন রাজনীতির ধারায় বিপরীতমুখী একজন ভিনদেশী মেয়র হওয়ার সম্ভাবনা জাগিয়েছে। মামদানি দ্রুত উত্থান দেখাচ্ছে শহরের রাজনীতিতে এক নতুন ধারা। প্রগতিশীল জোটের সমর্থন ও তৃণমূলের সক্রিয় অংশগ্রহণে তিনি হয়ে উঠেছেন তরুণ প্রজন্মের কণ্ঠস্বর, যিনি শহরের প্রতিষ্ঠিত ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। অন্যদিকে ডেমোক্রেটিক পার্টির সদস্য থাকলেও অ্যান্ড্রু কুমো বাছাই পর্বে পরাজিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। তবে কুমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়া তাদের প্রচারণা পুনর্গঠন করে মামদানিকে বয়কটে বার্তা দিচ্ছেন। মামদানি নির্বাচনী ইশতেহারেও তীব্র সমালোচনা করেন তারা। তবে 34 বছর বয়সী এই দক্ষিণ এশীয়র জনপ্রিয়তার জোয়ারে তারা কতটা ভাটা ধরাতে পারেন তা দেখতে অপেক্ষা করতে হবে ভোটের ফলাফল পর্যন্ত। চন্দ্রা, নিউজ 24। যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরের চাইতে আলাদা নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের পদ্ধতি। বেশিরভাগ শহরে একজন ভোটার একক ভোটে একজন প্রার্থীকে বেছে নেন এবং যিনি সর্বাধিক ভোট পান তিনিই নির্বাচিত হন। তবে নিউ ইয়র্কে এখন কার্যকর র্যাঙ্কড চয়েস ভোটিং। আন্তর্জাতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রে যুক্তরাষ্ট্রের জনবহুল শহর নিউ ইয়র্কের মেয়র নির্বাচন। তবে এ পদ্ধতি যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরের চেয়ে আলাদা হয় সেদিকেও আগ্রহ সবার। গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শহরে মেয়র নির্বাচন হয় একক ভোটে। একজন ভোটার একজন প্রার্থীকে বেছে নেন আর সর্বাধিক ভোট পাওয়া প্রার্থী নির্বাচিত হন। তবে নিউ ইয়র্ক সিটি এই প্রচলিত নিয়ম থেকে বেরিয়ে এসেছে। এখানে এখন কার্যকর র্যাঙ্কড চয়েস ভোটিং আরসিভি পদ্ধতি। এই পদ্ধতিতে একজন ভোটার সর্বোচ্চ 5 জন প্রার্থীকে পছন্দের ক্রমে র্যাঙ্ক করতে পারবেন। প্রথম গণনায় কেউ যদি 50% বেশি ভোট না পান, তাহলে সর্বনিম্ন ভোট পাওয়া প্রার্থী বাদ পড়ে। আর সেই ভোটগুলো তখন ভোটারদের দ্বিতীয় বা তৃতীয় পছন্দ অনুযায়ী অন্য প্রার্থীদের মধ্যে বণ্টিত হয়। আর এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না কোনো প্রার্থী অর্ধেকের বেশি ভোট পান। এমন পদ্ধতির কারণে প্রার্থীদের জন্য শুধু নিজস্ব ভোট ব্যাংক নয়, অন্য প্রার্থীর সমর্থকদের দ্বিতীয় বা তৃতীয় পছন্দ হওয়াটাও সমান গুরুত্ব বলছেন বিশ্লেষকরা।
কি এ ভোটের পদ্ধতি 2019 সালে গণভোটে অনুমোদিত হলেও কার্যকর হয় 2021 সাল থেকে। আর র্যাঙ্কড চয়েস ভোটিং নির্বাচনী রাজনীতিকে করেছে আরো অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তমূলক ও ইতিবাচক, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। আফরিন মৌ, নিউজ 24। এদিকে দেশটির আরেক অঙ্গরাজ্য মিশিগানে অনুষ্ঠিত হচ্ছে হ্যামট্রামিক সিটি নির্বাচন। এই নির্বাচনে মেয়র পদে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ। কাউন্সিলম্যান পদেও লড়ছেন আরও 2 বাংলাদেশি। যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে জুয়েল খানের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। মিশিগান বর্তমানে এমন এক অঙ্গরাজ্যে পরিণত হয়েছে যেখানে বাঙালিরাই সংখ্যাগরিষ্ঠ। স্টেটটি বাংলা টাউন খ্যাত হ্যামট্রামিক শহরটা যেন অভিবাসী বাংলাদেশিদের অন্যতম আবাসস্থল হয়ে উঠেছে। ব্যবসা বাণিজ্যে আধিপত্যের পাশাপাশি অঙ্গরাজ্যটির স্থানীয় নির্বাচনেও বাংলাদেশিদের জয় জয়কার। হ্যামট্রামিক সিটি নির্বাচনে এর আগে একাধিক কাউন্সিলম্যান দায়িত্ব পালন করেন। ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করছেন বাংলাদেশি কাউন্সিলম্যান। এরই ধারাবাহিকতায় এবার মেয়র পদে লড়ছেন বাংলাদেশি অভিবাসী মুহিত মাহমুদ। জয়লাভ করলে আমেরিকার মাটিতে ইতিহাস সৃষ্টি করবেন তিনি। আমি যদি নির্বাচিত হই, এটা বাংলাদেশিদের জন্য একটা ইতিহাস সৃষ্টি হবে আমেরিকার মাটিতে। আমাদের স্বার্থ নিয়ে যেখানে কাজ করা লাগে অবশ্যই আমি কাজ করব। একই সিটি কাউন্সিলের নির্বাচিত কাউন্সিলম্যান ও কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার বিশাল অভিজ্ঞতাও রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত মুহিতের। তাই তার জয় পরাজয়ে বাংলাদেশি কমিউনিটির সুবিধা অসুবিধা বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করছেন অভিবাসীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল খান। জুয়েল, আপনাকে স্বাগত জানাচ্ছি। জুয়েল, মিশিগানের হ্যামট্রামিক সিটি নির্বাচনে ভোট কেমন পড়ছে জানাবেন, সেই সাথে অভিবাসীদের উপস্থিতি কেমন দেখছেন? সোহাগ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিশিগানের হ্যামট্রামিক শহরের বাংলা টাউনে। সকাল 7টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। মূলত মিশিগানের যে বাংলাদেশির নিউ ইয়র্কের পর বাংলাদেশের সংখ্যা সবচেয়ে বেশি এখানে বসবাস করেন। প্রায় লক্ষাধিক বাংলাদেশি মিশিগানে বসবাস করেন। আর হ্যামট্রামিক এই সিটি নির্বাচনে আপনি যেমন বলছিলেন যে হ্যামট্রামিক সিটি নির্বাচনে একাধিক কাউন্সিলম্যান রয়েছেন, নির্বাচিত হয়েছিল অতীতে। ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করছেন বাংলাদেশি। সেই ধারাবাহিকতায় মুহিত মাহমুদ মেয়র নির্বাচন করছেন। আর বিশেষ করে হ্যামট্রামিক নির্বাচনে মেয়র ইলেকশনে 2জন প্রার্থী নির্বাচন করছেন। তার মধ্যে একজন হচ্ছেন ইয়েমেনি বংশোদ্ভূত আদম আল হারাবি এবং বাংলাদেশি মুহিত মাহমুদ। পাশাপাশি কাউন্সিলম্যান হিসাবে 2জন রয়েছেন বাংলাদেশি, তারা হচ্ছেন আবু মুসা এবং নাইম চৌধুরী। এখানে মূলত যে বাংলাদেশিদের যে বুথের নির্বাচনের দিন একটা উৎসবের পরিবেশ হয়। হ্যামট্রামিক মূলত যে বাংলা টাউন, এখানে বাংলাদেশি একটা আমেজ, বাংলাদেশ ভোট কেন্দ্রে যে ধরনের একটা পরিবেশ থাকে, বাংলাদেশের মধ্যে যে একটা উৎসবের আমেজ তৈরি হয়, সেভাবে দেখা যাচ্ছে। প্রচুর বাংলাদেশি ভোট কেন্দ্রে অবস্থান করছেন এবং সবাই অপেক্ষা করছেন যে আমেরিকার মাটিতে কোন বাংলাদেশি মেয়র এই প্রথম নির্বাচিত হবেন। সবাই প্রত্যাশা করছেন। বিশেষ করে এখানে এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা হচ্ছে প্রায় 14,000-এর মতো। 3টি কেন্দ্রে সকাল থেকে ভোট হচ্ছে এবং প্রচুর বাংলাদেশি ভোটে অংশ নিচ্ছেন। এছাড়া যারা কাজকর্মে চলে যান তারা আগেই আগাম ভোট দিয়ে গেছেন। জুয়েল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। মালদ্বীপে শুরু হয়েছে এনআইডি নিবন্ধন কার্যক্রম। এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে দূতাবাসে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসীদের মাঝে বিতরণ করা হয়েছে স্মার্ট কার্ড। এতে বিদেশের থেকেও জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসীরা। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পরবাসে থাকা প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা বিদেশে থেকেও জাতীয় নির্বাচনে অংশগ্রহণ। সেই স্বপ্ন বাস্তবায়নে মালদ্বীপে শুরু হয়েছে এনআইডি নিবন্ধন কার্যক্রম। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হাই কমিশনার ডক্টর নাজমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব DM আতিকুর রহমান। এছাড়া মিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সোহেল পারভেজ এবং মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমানও উপস্থিত ছিলেন। নিবন্ধন না করেন
হাইকমিশনের হলরুমে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রবাসীদের নানা প্রশ্নের উত্তর দেন নির্বাচন কমিশনের 5 সদস্যের প্রতিনিধি দল। বলেন, এনআইডি নিবন্ধন কার্যক্রম শুধু ভোটাধিকার নিশ্চিত করবে না, বরং প্রবাসীদের দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ আরো শক্তিশালী করবে। ন্যাশনাল আইডি কার্ডটা বেসিক্যালি আমাদের দেশে যেহেতু একটা জিনিসের অনেক সময় আমরা যেভাবে চাই বা টেকনিক্যাল অনেকগুলো ব্যাপার থাকে, হয়তো আমরা যেভাবে চাচ্ছি সেটা হয়তো হয় না, কিন্তু বাস্তবতা হচ্ছে এই ন্যাশনাল আইডি কার্ডটা হচ্ছে আপনার শুরুটা। আপনার এইটা দিয়েই আপনার অনেকগুলো জিনিস বা মোস্ট অফ দ্য জিনিস আপনার করতে হয়, যেটাকে আমরা বলি নাগরিক হয়ে ওঠা, নাগরিক সেবা গ্রহণ করা। মালদ্বীপে যে আমাদের হাই কমিশনার সাহেব আছে, ওনারা যেভাবে কাজ করতেছে দিন চম দিয়ে এই এনআইডি কার্ডের জন্য প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য ওনাদেরকেও আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। কেননা ওনাদের এই পরিশ্রমের বিনিময়ে আমাদের প্রবাসীদের জন্য অনেক একটা উপকার হচ্ছে। এ সময় ভোটাধিকার নিশ্চিত করা এবং এনআইডি কার্যক্রম বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান রেমিটেন্স যোদ্ধারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ওমান বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপন করেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। এই উপলক্ষে মাস্কাটের শেরাটন হোটেলে এক বর্ণিল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। এতে প্রধান অতিথি ছিলেন ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি শেখ খালিফা বিন আলী আল হার্থি। এ সময় ঢাকা মাস্কাটের দৃঢ় সম্পর্কের চিত্র তুলে ধরেন তিনি। বলেন, সময়ের সঙ্গে সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বিস্তৃত হয়েছে। ভবিষ্যতেও বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদী তিনি। শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 50 বছর কূটনৈতিক সম্পর্ক আমাদের আসলে আস্থার প্রতীক। আমি মনে করি এই দুই দেশের সম্পর্ক আরো উন্নতি হবে। দূতাবাস কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দর, প্রাণবন্ত এবং অনেক ডিপ্লোমেটদের আগমন এটা হয়েছে। যারা অংশগ্রহণ করেছেন সোশ্যাল ক্লাবের পক্ষ থেকে, আমি সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান হিসেবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে অনুষ্ঠানটা পেয়ে আমরা খুবই খুশি, তাই আমরা মাননীয় রাষ্ট্রদূত স্যারকে কমিটির পক্ষ থেকে আমরা থ্যাংক ইউ বলতে চাচ্ছি। যেন ওমানের বুকে একটা ছোট্ট বাংলাদেশ, অনেক ভালো লাগছে এবং ইনশাআল্লাহ আশা করি ভবিষ্যতে এভাবে বাংলাদেশ এবং ওমানের একটা সম্প্রীতি বজায় থাকবে। এবারে জেডিএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডিএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। এখনো প্রার্থী না দেয়া 63 আসনের মধ্যে 40টির মতো যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে ভাগ করে দেওয়ার চিন্তা করছে বিএনপি। এমন তথ্য দিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। তারা বলছেন, এসব আসনের প্রার্থী চূড়ান্ত হবে দিন 10 মধ্যেই। আর শরিক দলগুলো বলছে, বিএনপির সঙ্গে আলোচনার ভিত্তিতেই তারা নিজেদের প্রার্থী ঠিক করতে চায়। আসন ভাগাভাগি নিয়ে কোনো সংকট দেখছেন না দলগুলোর নেতারা। সাইফুল ইসলামের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 300 আসনের মধ্যে 237টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি 63টি আসনে কারা লড়বেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। দলের মহাসচিব অবশ্য ইঙ্গিত দিয়ে রেখেছেন, ফাঁকা থাকা আসনের বেশিরভাগই পেতে পারে যুগপৎ আন্দোলনের শরিকরা। এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা। আমাদের যুগপৎ আন্দোলনের যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। শেখ হাসিনার পতন আন্দোলনে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোকে 40টির মতো আসন ছাড় দিতে পারে বিএনপি। এর মধ্যে পটুয়াখালী 3 আসন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেয়া হতে পারে। আসন সমঝোতার কারণে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন দেয়া হয়নি। একইভাবে মাহমুদুর রহমান মান্নার জন্য বগুড়া 2 আসনে প্রার্থী দেয়নি বিএনপি। ঢাকা 13 আসনে এনডিএম সভাপতি ববি হাজ্জাজকে আসন ছাড়তে পারে বিএনপি। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি হতে পারেন জোটের কাণ্ডারি। আর চট্টগ্রাম 14 আসন এলটিবির সভাপতি অলি আহমেদকে ছাড় দিতে পারে বিএনপি। প্রায় 40টা দেওয়া হবে আমাদের যারা মিত্র দল, শরিক দল, যুগপৎ যারা আন্দোলন করেছে বিএনপির সাথে মাফিয়া সরকারের বিরুদ্ধে। বিএনপির সম্ভাব্য নির্বাচনে জোটের শরিকরা বলছেন, আলোচনার ভিত্তিতেই আসন সমঝোতা করতে চান তারা, আস্থা রাখতে চান বিএনপির উপর। 40টা 50টা কিন্তু আমি কিছু জানি না, আমাদের তো বলে নাই। তবে আমরা আমাদের জোট গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে
50 জনের নাম সাজেস্ট করছি। আমরা তো মনে করি যে 50 জন পাওয়ার মতো বা তারা ইলেকশন করবার যোগ্যতা রাখে, তারপরেও আমরা অ্যাকোমোডেশনে রাজি আছি। আমাদের পক্ষ থেকে আমরা দুইটা তালিকা দিয়েছি, একটা হলো লং আর একটা হলো শর্ট। বিএনপি কখনো আপনাকে কোনো সিট দেবে না যেখানে তাদের ভালো ক্যান্ডিডেট আছে। আমরা বলেছি যদি আপনাদের ক্যান্ডিডেট থেকে আমাদের ক্যান্ডিডেট ভালো হয় আপনি আমাদের ক্যান্ডিডেটকে এটা কনসিডার করবেন। সুতরাং এখানে আমাদেরকে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাটা নিরসন করতে হবে। শিগগিরই আসন সমঝোতা হবে বলে জানিয়েছেন যুগপৎ আন্দোলনে অংশ নেয়া দলের নেতারা। নিজস্ব প্রতীকে ভোট করলেও কোনো সমস্যা হবে না বলে মনে করছেন তারা। ধরেন যেমন আমার প্রতীক হলো কেতলি, এবার আমি মানুষকে বোঝাতে পারবো এটা যে কেতলি হলো ধানের শীষেরই বিকল্প, এরকম নিয়ম হয়েছে বলে আমি মনে করি এটা মানুষ বুঝবে। মানুষ এই কারণে রাগ করে অন্য মার্কাতে ভোট দেবে, ধানের শীষের বিরুদ্ধে, তা আমার মনে হয় না। জোটের শরিকদের বাইরে দলের বাকি প্রার্থীদের আসন শিগগিরই চূড়ান্ত করার আভাস দিয়েছে বিএনপি। যারা মনোনয়ন পাননি দল তাদের যথাযথ দায়িত্ব সম্মান দেবে ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারো সঙ্গে জোট নয়। শাপলাকুলি প্রতীকেই 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার দলের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন তিনি। দীর্ঘ অনেক দিনের চেষ্টার মধ্য দিয়ে আজকে আমরা নিবন্ধন পেয়েছি। আনুষ্ঠানিকভাবে আমরা এখন থেকে একটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং শাপলাকুলি মার্কায়, আমাদের সকলের প্রিয় শাপলাকুলি মার্কায় আমরা নিবন্ধন পেয়েছি। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। শাপলাকুলি মার্কায় ইনশাআল্লাহ আমরা 300 আসনে আমরা প্রার্থী দিব। এ মাসের মধ্যে আমরা আমাদের প্রার্থী তালিকাও চূড়ান্ত করব। সংসদ নির্বাচনে রংপুর 1 আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মোকাররম হোসেন সুজন। মোকাররম হোসেন সুজনের নাম ঘোষণার পর গঙ্গাচড়া ও সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সমর্থকরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন। মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে ফিরে গঙ্গাচড়া উপজেলা সহ সিটি কর্পোরেশনের 9টি ওয়ার্ডে হাজার নেতা কর্মী সহ বিভিন্ন এলাকা ঘুরে গণসংযোগ করেন মোকাররম হোসেন সুজন। 4 দিন ধরে বঙ্গোপসাগরে ভাসতে থাকা বিকল ফিশিং বোট এফবি ফাতেমা থেকে 11 জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, বোটটি গত 1 নভেম্বর মধ্যরাতে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে 4 দিন ধরে সমুদ্রে ভাসছিল। মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর বোটের একজন জেলে কোস্টগার্ডের জরুরি নাম্বারে ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্টগার্ড উদ্ধার অভিযান চালিয়ে জেলেদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় সহায়তা দেয়। বাংলাদেশের সাথে 2টি টেস্ট ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বৃহস্পতিবার ঢাকায় আসবে আয়ারল্যান্ড। সিলেটে সিরিজের প্রথম টেস্টে 2 দল মাঠে নামবে 11 নভেম্বর। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ঢাকায় 19 নভেম্বর। 24 নভেম্বর চট্টগ্রাম যাবে 2 দল। সেখানে সিরিজের প্রথম টি-20 হবে 27 নভেম্বর। আর দ্বিতীয় ম্যাচে টাইগাররা মাঠে নামবে 29 নভেম্বর এবং শেষ টি-20 অনুষ্ঠিত হবে 2 ডিসেম্বর মিরপুরে। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসী সংবাদে। ধন্যবাদ সবাইকে।